নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দা একাডেমি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তা আমি বাবুন, আমার সঙ্গে আজকের ভিডিও পূর্ণ সহযোগিতা করছে পল্লব। আজকে একটা খুবই বিশেষ দিন, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। আজকে 8ই মার্চ। তা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এই আন্তর্জাতিক নারী দিবস একটা ইতিহাস আছে। তা এই বিশেষ মুহূর্তে আমরা এক বিশেষ নারীর বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন যে কোন সেই নারী। তা প্রথমেই একটু নারী দিবস সম্বন্ধে যদি আমরা বলি, আন্তর্জাতিক নারী দিবস ইউনাইটেড নেশন মানে সম্মিলিত জাতিপুঞ্জে প্রথম পালিত হয় 1975 সালে 8ই মার্চ। কিন্তু আরও যদি আমরা পিছিয়ে যাই, সেখানে দেখব যে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছিল। পালন করা বলতে প্রথম যে শুরুটা হয় সেটা হচ্ছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম একটা আন্দোলন করে কিসের বিরুদ্ধে না, সেটা হলো যে উনাদের 12 ঘন্টা থেকে 8 ঘন্টার দাবি ছিল, যে কাজের মানে সময়টা কমানোর দাবি ছিল। তা আজকে নারী দিবস উপলক্ষে সেই জন্যে আমাদের দা একাডেমি পুরো টিমের তরফ থেকে সমস্ত নারীকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা এখান থেকেই নারী দিবসের সূচনাটা হয়। তা বর্তমানে যে আমরা নারী দিবস যেটা পালন করা হয়, সেটা শুধু যে নারীদের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে তাদের স্বাবলম্বী এবং তাদের যে অধিকার, সেই অধিকারটা যেন তারা পূর্ণ পায়, সেই জন্যই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তা এই আন্তর্জাতিক নারী দিবসের সাফল্যের জন্য সকলেই সম্মিলিতভাবে এটাকে পূরণ করতে পারি, মানে এই স্বপ্নটাকে, যে মহিলারাও যেন তাদের সমান অধিকার পায়, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক কিংবা অর্থনৈতিক হোক, সব দিকেই। তা এবারে আমরা যে বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভিডিও অলরেডি এসেছে। আপনারা সেটা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তা এরপরেও আমরা চেষ্টা করব যে প্রত্যেক মাসে যে বিশিষ্ট সমাজের ব্যক্তিরা আছে, যাদের উনাদের যে জার্নি, উনাদের যে জীবনযাত্রা, তা উনারা যে অনেক মানুষের কাছে আদর্শ, তা সেরকম কিছু মানুষদের নিয়ে আমরা উনাদের যে জীবনী, বায়োগ্রাফি, সেটা আনার চেষ্টা করব। তা আমাদের এই চ্যানেলটা একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনার মধ্যে যাচ্ছি না, বা আপনারা মনে করবেন না যেখানে আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি। আমরা কোনো রাজনৈতিক দলের কোনো আদর্শ বা ওনাদের কর্মসূচি সেগুলো আলোচনা করব না। আমরা শুধু কোনো একটা ব্যক্তি, সেই ব্যক্তির যে জার্নিটা, যে উনি যে স্ট্রাগল, উনি যে জীবনযাত্রা, উনি যে স্তর থেকে উঠে এসেছেন, সেইগুলো আমরা আলোচনা করবো এখানে। আমরা আবারও বলছি, আমরা এখানে কোনো পার্টি বা কোনো রাজনৈতিক দলে আমরা ওনাদের আদর্শ বা এইসবগুলো কোনো কিছুই আলোচনা করব না। আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মাননীয়া জীবনী। মাননীয় মানে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তা ওনার জীবনী, ওনাদের জীবন দর্শন, সেগুলো নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করব। মাননীয় বলতে, মাননীয়াকে অনেকে দিদি বলেন। দিদি মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার নাম বলছি। বর্তমানে বাংলার দিদি মানে একটাই দিদি, এবং এই দিদিকে অনেকে বাঘিনী বলেও ডাকেন। দিদি মানে কি? দিদি মানে আমাদের প্রত্যেক পরিবারে একটা দিদি আছে, যদি থাকে। দিদি মানে স্নেহ দেয়, ভালোবাসা দেয়, আমরা সেই রকম দিদি বুঝি। এবার বলি বাঘিনী। বাঘিনী মানে, বাঘিনীর কাজ হচ্ছে যে পুরো সংসারটাকে দেখা। সেই জন্য হয়তো ওনাকে বাঘিনীও বলা হয়। যেমন বাঘেরা শিকার অত করে না, কিন্তু পরিবারের যে সিকিউরিটি সেটা দেখে।
কিন্তু বাঘিনী গোটা পরিবারটাকে টেনে নিয়ে যায়। আরেকটা যদি বলা হয় দিদিকে, যেটা বলা হয় অগ্নিকন্যা। এবার অগ্নিকন্যা কেন বলা হয় সেই বিষয়ে আমি জানি না, তবে আমার যেটুকু মনে হয় যে অগ্নিকন্যা হয়তো দিদিকে বলা হয় এই কারণেই। আমরা একটু ইতিহাসে যদি চলে যাই মহাভারতে, সেখানে ধ্রুপদ কন্যা দ্রৌপদীকে অগ্নিকন্যা বলা হতো। তা ধ্রুপদ কন্যা অগ্নিকন্যা কেন বলা হতো, তার কারণ ধ্রুপদ উনার কন্যাকে অভিশাপ দিয়েছিলেন যে সমস্ত পৃথিবীর দুঃখ সেই কন্যা পাবে। কিন্তু শ্রীকৃষ্ণ একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে এই অগ্নিকন্যাই সমাজে একটা বিশাল পরিবর্তন আনবে এবং সমাজকে পরিবর্তনের সূচনা করবে, মানে সমাজে যে পরিবর্তন সেই সূচনাটা করবে। তা সেই জন্য হয়তো, যেটা আমরা জাস্ট অনুমান, হয়তো এই কারণে কেউ হয়তো দিয়েছেন অগ্নিকন্যা নামটা। কোথা থেকে এসছে আমিও নিজেও জানি না, আমি একটা জাস্ট বললাম। তা এবার আমরা দেখব উনার জীবনী, উনার পরিবার সম্বন্ধে জানবো, উনার কর্মসূচি, উনার রাজনৈতিক যে কর্মসূচি বা উনার এই যে দীর্ঘ রাজনৈতিক যে 1970-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত যে জীবনযাত্রা বা উনার যে চলার পথ, সেইটা আমরা দেখব। তো চলুন আমরা যদি বলি যে কোন একটা ব্যক্তি খুব সাধারণ ঘর থেকে উঠে এসে যদি একটা কোনো পদে যান, উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, মানে সমাজের সর্বোচ্চ স্তরে যদি পৌঁছায়, এতক্ষণ নিশ্চয়ই আমরা বুঝতে পারছেন যে কার নাম বলছি আমরা। আমাদের সকলের প্রিয়, অনেকেরই প্রিয় মাননীয়া বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা চলুন উনার আজকে জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমেই বলে রাখি, একটা সাধারণ ব্যক্তি, সেই ব্যক্তি যদি কোনো নিম্ন স্তর থেকে, একটা সাধারণ ঘর থেকে একটা সমাজের সর্বোচ্চ স্তরে, প্রশাসনিক সর্বোচ্চ স্তরে যদি পৌঁছান, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। অনেকের কাছে সাধারণ ব্যাপার হতে পারে, কিন্তু ইনি যে স্ট্রাগল করেছেন, মাননীয় যে স্ট্রাগল করেছেন, এই স্ট্রাগলটা সত্যি অনেকের কাছে অনুপ্রেরণা হতে পারে। শুধু উনি যে স্ট্রাগল করেছে তা নয়, উনি একজন বাগ্মী রাজনীতিবিদ। এবং আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে দিদি বা অগ্নিকন্যা, উনি যে কথাটা বলেন সেটা সবার কাছে খুবই গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষের ভাষা। এর যদি সবচেয়ে বড় উদাহরণ আপনারা আমাদের জাতীয় স্তরে দেখতে পারেন, সেটা হচ্ছে লালু প্রসাদ যাদব। দেখবেন উনিও সাধারণ ভাষা, গ্রাম্য ভাষা ব্যবহার করেন, যেটা প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য। সেরকম দেখবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও যে ভাষাটা ব্যবহার করেন সেটা হচ্ছে পুরোপুরি সাধারণ মানুষের বোধগম্য। তা আমরা আজকে দেরি না করে দেখব উনার বাল্যকাল থেকে শিক্ষা এবং উনার যে কর্মকাণ্ড সেইটা দেখব। তো চলুন দেখা যাক উনার বাল্যকাল। প্রথমেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে গিয়ে যে বার্তা দিয়েছিলেন সেটি আমরা আগে আপনাদের শোনাবো। উনি আবেগপ্রবণ হয়ে জানান, ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন, তখন আমরা 6 ভাই 2 বোন, বড় সংসার। ছোট ভাইটার বয়স তখন 2 বছর, আমার উপর দাদা, তার উপর আমি, সংসার চালিয়েছি আমি খুব কষ্টে। তিনি আরো বলেন, রাত 3টের সময় ঘুম থেকে উঠতাম, রান্না করতাম, ভাই বোনেরা কি খাবে, মাকে কাজ করতে দিতাম না। তারপর 6টা-15 মিনিটে কলেজে যেতাম, সেখান থেকে বেরিয়ে লাইব্রেরিতে যাওয়া, খাতায় সব লিখে আনতে রাত হয়ে যেত। টাকা ছিল না, কেউ দেয়নি, তাই সেই কষ্টের অতীত মনে রেখে আজ স্কুলের ছাত্রছাত্রীদের বই তুলে দিই। এটি উনি পার্টি কর্মীদের একটি বার্তা দিয়েছিলেন, মানে একটি সভায় উনি বলেছিলেন আবেগপ্রবণ হয়ে। সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবারে আমরা আসি যে প্রারম্ভিক জীবন। আমরা মাননীয়া যদি জন্ম দেখি, উনার জন্ম 1955 সালে 5ই জানুয়ারি, একটা সাধারণ ব্রাহ্মণ পরিবারে। সেখান থেকে তিনি যে ওনার যে যাত্রাপথ, সেটাই আমরা আজকে আলোচনা করব।
তা উনার বাবা ছিলেন কমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, মাতা গায়ত্রী দেবী। এবার আমরা যদি উনার শিক্ষা নিয়ে আলোচনা করি, কলকাতা শিক্ষায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন এবং ইসলামিক ইতিহাসেও শিক্ষা অর্জন করেছেন। রাজনীতিতে প্রবেশ ছাত্র অবস্থাতেই। শিক্ষা জীবনে সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। এর পাশাপাশি মাননীয়া কবিতা লেখা ও ছবি আঁকারও শখ। এবার আমরা উনার যদি রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করি, উনি হয়তো আপনারা জানলে আশ্চর্য হবেন যে উনি 15 বছর বয়স থেকেই রাজনীতিতে আসেন, মানে রাজনীতির প্রতি উনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং সেই সময়কার আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী মহাশয়া উনি ওনার চোখে পড়ে যান এবং ওনাকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের দায়িত্ব দেন। তা এখান থেকেই দেখব যে ওনার যাত্রাটা কেমন ছিল, রাজনৈতিক যাত্রা। 1970-এর দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেসের দলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মজীবন সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই স্থানীয় কংগ্রেস নেত্রীরূপে পরিচিত হন। 1976 সালে থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদক ছিলেন। তা 1984 এইখানেই উনার জীবনের মোড় পরিবর্তন হয়। 1984 সালে লোকসভা নির্বাচন কেন্দ্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ মুখোপাধ্যায়কে উনি পরাজিত করেন। ওই সময়ে তিনি শুধু বাংলার নয়, গোটা দেশের সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন। এরপরে আমরা দেখব যে উনার সঙ্গে আমাদের পরবর্তী যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি অত্যন্ত খুব প্রিয় ছিলেন। সূত্রে কংগ্রেসে একটা বিশিষ্ট পদ লাভ করতে থাকে। 1989 সালে কংগ্রেস বিরোধী হওয়ার জন্য তাকে কেন্দ্র থেকে পরাজিত হন, কিন্তু 1991 সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। পরে তিনি 1996, 98, 99, 2004 ও 2009 লোকসভা নির্বাচনে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। 1991 সালে নরসিংহ রাও মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মানব সম্পদ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকে রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেন 1 জানুয়ারি 1998 সালে। 1 জানুয়ারি আবার বললাম। তা এইখান থেকেই উনার যে নতুন দল, সেই জার্নিটা শুরু হয়। এবারে আমরা দেখব যে 1999 সালে মাননীয়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হন। তখন আপনারা সবাই জানেন যে সেই সময় আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি হলেন অটল বিহারী বাজপেয়ী। উনি মাননীয়াকে খুব ভালোবাসতেন। সেই সূত্রে উনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রীর দায়িত্ব দেন। 1999 সালে তিনি এই দায়িত্ব নেন এবং 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম রেল বাজেট পেশ করেন। 2001 সালে প্রথম দিকে একটি রাজনৈতিক মতবিরোধের পর মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে ত্যাগ করেন। 2001 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়। সেবার সেই জোট বামফ্রন্টকে পরাজিত করতে অসমর্থ হয়েছিল। 2004 সালে জানুয়ারি মাসে আবারও এনডিএতে ফিরে আসে এবং কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন। 2004 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একমাত্র তৃণমূল সাংসদ। এইখান থেকেই যদি আমরা বলি, এইখান থেকে
অনেকেরই শিক্ষার আছে। তিনি যখন মাত্র একটা সাংসদ ছিলেন, মানে উনার দলে মাত্র উনি একা সাংসদ ছিলেন, সেখান থেকেও উনি লড়েছেন, লড়ে আজকে এই জায়গায় গিয়ে তিনি তার পার্টিটাকে দাঁড় করিয়েছেন। অবশ্যই এটা উনার কঠোর পরিশ্রমের ফলেই হয়েছে এবং আদম্য জেদ। একটা সেই সময়কার মানে দীর্ঘদিন সময়, মানে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন সময় ধরে থাকা একটা কমিউনিস্ট পার্টি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে থাকা কমিউনিস্ট পার্টি, সেই পার্টিকে পরাজিত করা খুব একটা সামান্য কাজ ছিল না। তিনি একা লড়ে সেই জায়গা থেকে তিনি যে লড়াইটা দিয়েছেন এবং উনার যে কর্মীবৃন্দ সেখানে উনি যে উৎসাহিত করেছেন, এবং সেটাই অনেকটা গুরুত্বপূর্ণ। 2005 সালে 20 অক্টোবর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের শিল্পনীতি বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দোনেশিয়ার ভিত্তিক সালিম গোষ্ঠীর মালিক বেনি সান্তোসো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এলে সরকার তাকে হাওড়ার একটি কৃষি জমি কারখানা স্থাপনের উদ্দেশ্য প্রদান করেন। এরপরই রাজ্য বিক্ষোভ পুঞ্জীভূত হয়। প্রবল বর্ষণের মধ্যে সান্তোসোর আগমন প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার সমর্থকেরা তাজ হোটেলের সামনে জড়ো হন। পুলিশ তাদের হটিয়ে দিলে তারা পরে সান্তোসোর কনভয় ধাওয়া করেন। উল্লেখ্য, কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি এড়াবার জন্য সরকার সান্তোসোদের কর্মসূচি 3 ঘন্টা এগিয়ে নিয়ে এনেছিলেন। এবার আমরা ওনার যে রাজনৈতিক জীবনের যে মোড় সেটা দেখব। 2005 সাল থেকে ঘুরে যায়। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে পড়েন। এই বছর পৌর নির্বাচনে তার দল কলকাতা পৌর সংস্থার ক্ষমতা হারায়। কলকাতায় তদানীন্তন মহানগরী সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে জাতীয় কংগ্রেসে আবার যোগদান করেন। 2006 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হন। এই নির্বাচনে পূর্বের বিজিত আসনগুলির অর্ধেকই দল পরাজিত হয়েছিল। 2006 সালের নভেম্বর মাসে সিঙ্গুরে টাটা ন্যানো প্রকল্পের বিরুদ্ধে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাকে জোর করে বাধা দেওয়া হয়। মমতা পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধানসভাতে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি 12 ঘন্টা বন্ধ ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভায় বিক্ষোভ করেন, পথ অবরোধ করেন এবং অনেক জায়গায় যানবাহনের অগ্নিসংযোগ করা হয়। এরপর 2006 সালে 14 ডিসেম্বর একটি বড়সড় ধর্মঘট পালিত হয়েছিল। এরপর খুব রাজনৈতিক মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নন্দীগ্রামের ঘটনা। নন্দীগ্রামের ঘটনা মাননীয়া জীবনে একটা বড়সড় পরিবর্তন এনেছিল। মানে এই ঘটনা বলা যেতে পারে যে ওনার রাজনৈতিক যে উত্থান সেটা অনেকটা সুগম হয়েছিল এবং উনি জনসমাগমের মধ্যে সর্বাগ্যে পরিচিত হয়েছিলেন। এবার আমরা দেখব নন্দীগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস। অনেক জায়গায় নন্দীগ্রাম গণহত্যা বলে উল্লেখ থাকে। মেদিনীপুরের নন্দীগ্রামে একটি কেমিক্যাল হাব স্থাপন করতে চাইলে তমলুকের সাংসদ লক্ষণ শেঠের নেতৃত্বাধীন হলদিয়া উন্নয়ন পর্ষদ এই অঞ্চলে জমি অধিগ্রহণের নোটিশ জারি করেন। 2007 সালে 14 মার্চ কৃষকদের 6 মাস ব্যাপী অবরোধ তুলতে পুলিশ তাদের উপর গুলি চালনা করলে 14 জনের মৃত্যু ঘটে। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্থানীয় কংগ্রেসের আন্দোলনে নেতৃত্ব দান করেন। এরপর রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ বাস্তুচ্যুত হন। নন্দীগ্রাম গণহত্যার প্রতিবাদে কলকাতার বুদ্ধিজীবীদের একটি বৃহৎ অংশ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলকে লেখা চিঠিতে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর বিরুদ্ধে নন্দীগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নন্দীগ্রামে কেমিক্যাল হাব প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হন, কিন্তু কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়ে মমতা প্রভূত জনপ্রিয়তা অর্জনে সক্ষম হন। উর্বর কৃষি জমিতে শিল্পের বিরোধিতা ও পরিবেশ রক্ষার যে বার্তা নন্দীগ্রাম আন্দোলনে
প্রদান করে তা ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। এবারে আমরা দেখব উনার 2009 সালে নির্বাচনী সাফল্য। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 19টি আসনে জয়লাভ করে। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার রেলমন্ত্রী হন। ওই বছরে রেল বাজেটে তিনি রেল মন্ত্রকের বিভিন্ন নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। দেশের 50টি স্টেশনকে তিনি আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন বিশ্বমানের স্টেশন উন্নীত করার সিদ্ধান্ত নেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মহিলা নিত্যযাত্রীদের সুবিধার্থে 2009 সালে 19 জুলাই মাননীয়া হাওড়া ও ব্যান্ডেল শাখায় একটি লেডি স্পেশাল ট্রেন চালু করেন। পরে শিয়ালদহ, কল্যাণী, পানভেল, মুম্বাই সিটি ইত্যাদি সারা দেশে একাধিক জায়গায় মহিলা স্পেশাল ট্রেন চালু হয়। আর একটা কথা বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীর উপর ভিত্তি করে বাঘিনী নামক একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি 2019 সালে মে মাসে 3 তারিখে মুক্তি পেয়েছে। এখান পর্যন্ত আমরা বললাম। এবারে আমরা বলবো 2011 সালে। এটা বেশি কিছু বলারও নেই, আপনারা জানেন পরবর্তী তারপরে ইতিহাস। 2011 সালে মাননীয়া প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসেন। এই নিয়ে উনি পশ্চিমবঙ্গে 3 বার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিতা আছেন। তা উনার এই যে 3 বারের মুখ্যমন্ত্রী পদে আছেন, সবচেয়ে বেশি যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো শিক্ষা ক্ষেত্রে এবং সামাজিক বিভিন্ন কর্মসূচির উপর। তা এই নিয়ে উনি বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন। সেই পুরস্কারের তালিকা এবার আপনাদের সামনে তুলে ধরবো, যে উনি আন্তর্জাতিক ক্ষেত্রে এবং দেশীয় রাজনীতিতে উনি কি কি পুরস্কার পেয়েছেন সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই যে উনি পুরস্কারটা পেয়েছিলেন 2012 সালে টাইম ম্যাগাজিন ওনাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে অভিহিত করেছিলেন। ব্লুমবার্গ মার্কেটার তাকে 2012 সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী 50 জন ব্যক্তির তালিকায় রেখেছিলেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য 2018 সালে স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মান লাভ করেন। উনি আরও যেসব গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন আন্তর্জাতিক স্তরে সেগুলো আমরা যদি দেখি, যে স্কচ অ্যাওয়ার্ড অ্যান্ড অর্ডার অফ মেরিট 2015 ফর স্মার্ট গভর্নেন্স, এবং জুন 2017 ইউনাইটেড নেশন থেকে উনি কন্যাশ্রী প্রকল্পের জন্য হাইয়েস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই যে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সেটা প্রথম স্থানে ছিল। আরেকটু বলে রাখি 250টা সেক্টর থেকে বেছে নেওয়া হয়েছিল এবং 65টি দেশ এতে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে থেকে প্রথম হয়ে আসা এটা একটা দেশের জন্য বিশাল প্রাপ্তি এবং রাজ্যের জন্য আমাদের খুবই গর্বের বিষয় ছিল। তা এতক্ষণ আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী সংক্ষিপ্ত আলোচনা করার বা কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম। তা আমাদের দেশে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়, সেই জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হতে পারে। এটা আপনাদের পুরোপুরি গণতান্ত্রিক অধিকার। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এ ধরনের আরো অন্যান্য যেসব বিখ্যাত ব্যক্তিরা আছে ওনাদের জীবনী আনতে, আপনাদের সামনে তুলে ধরতে। তা সর্বশেষে আমরা বলবো যে মাননীয়ার উদ্দেশ্যে বলবো, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবেই জনসেবা করে যান। তা বন্ধুরা, এতক্ষণ একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যদি আপনাদের আমাদের ভিডিওটি পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আমরা আরো বেশি উৎসাহিত হই। তা বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই থাক। তা অনেক ধন্যবাদ।